আমি একজন পুরোহিতের মেয়ে ছিলাম। আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে দেখেনি, এমনকি চোখ তুলে তাকানোর কথাও ভাবিনি। কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমার উপর চরিত্রহীনতার অভিযোগ তুলল। এই কথা প্রমাণ করতে সে আমার আল্ট্রাসাউন্ড করাল, আর তখন জানা গেল আমি 4 মাসের গর্ভবতী। এটা জানার পর সে তৎক্ষণাৎ আমাকে তালাক দিয়ে আমার বাপের বাড়িতে ফেলে চলে গেল। আমি একেবারে ভেঙে পড়েছিলাম। কাঁদতে কাঁদতে হাউমাউ করে বাবার বাড়িতে ফিরে এলাম। রাত তখন প্রায় 2টো বাজে। বিছানায় শুজে শুজে ভাবছিলাম, হঠাৎ কি যেন ভেজা ভেজা লাগল। চাদর সরাতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আমি তো অবাক। আমি এক সম্মানিত, উঁচু কুলের পুরোহিতের মেয়ে। বলা যায়, আমার কাছে যেন আমার সতীত্বের সার্টিফিকেট ছিল। পাড়ায় আমাদের পরিবারকে সবাই সম্মানের চোখে দেখত। বাবার সততা আর শরাফতের গল্প সবাই মুখে মুখে বলত। কিন্তু আমি লক্ষ্য করেছি, যখনই বাবার প্রশংসা হতো, বুজার মুখে একটা অস্বস্তি ফুটে উঠত। তিনি কিছু বলতেন না, শুধু মাথা নাড়তেন, যেন কিছু মানতে পারছেন না। যিনি প্রশংসা করতেন তিনি চলে গেলে বুজা বলতেন, ব্যবহার যতই ভালো হোক, ভগবান তো মানুষের নিয়ত দেখেন। আমি তার কথায় মাথা নাড়তাম আর চুপ করে যেতাম। তার চোখে এক গভীর বিষণ্ণতা দেখতাম, যেন তিনি কিছু বলতে চান, কিন্তু পারেন না। প্রথম প্রথম আমি জেদ করতাম, বলতাম, বুজা, বলো না, তোমার মনে কি চলছে? কিন্তু তিনি যখন উত্তর দেওয়া বন্ধ করলেন, আমিও প্রশ্ন করা ছেড়ে দিলাম। বুঝতে পেরেছিলাম, তিনি তার মনের কথা কখনোই বলবেন না। একটা জিনিস আমি বছরের পর বছর ধরে লক্ষ্য করেছি, বুজা বাবাকে একদম পছন্দ করতেন না। কেন, সেটা আমার বোধগম্য হতো না। কারণ আমি তো বাবার মধ্যে কোনো খারাপ দিক দেখিনি। ফুফাজির মৃত্যুর পর বাবা তার বিধবা বোনকে গর্বের সঙ্গে নিজের ঘরে জায়গা দিয়েছিলেন। বুজার সব প্রয়োজনের খেয়াল রেখেছিলেন। কিছুদিন পর বাবা মায়ের মাধ্যমে বুজাকে জিজ্ঞেস করিয়েছিলেন, তিনি কি দ্বিতীয় বিয়ে করতে চান? বুজা স্পষ্ট মানা করে দিয়ে বলেছিলেন, তোমার স্বামীকে বলো, যদি আমার রুটি তার উপর ভার হয়, আমি মজুরি করে খাব, কিন্তু বিয়ে করব না। মা এই কথা বাবাকে বললে, বাবা বলেছিলেন, মনে হয় আমার বোনের মন দুনিয়ার মায়ে ভরে গেছে। কিছুদিন পর মায়ের শরীর খারাপ হতে লাগল, আর হঠাৎ তিনি চলে গেলেন। আমি তখন মাত্র 4 বছরের। মায়ের এই বিচ্ছেদ আমাকে ভেঙে দিয়েছিল। আমি তার একমাত্র সন্তান ছিলাম, তাই তার খুব কাছের ছিলাম। তিনি চলে যাওয়ার পর আমি যেন এই পৃথিবীতে একা হয়ে গেলাম। খেলায় মন লাগত না, খাওয়া দাওয়ায় মন লাগত না। সারাদিন মাকে মনে করে কাঁদতাম। বুজা তখন নিজের স্বামীর শোকে ডুবে থাকতেন, তাই আমার দিকে তেমন খেয়াল দিতেন না। কিন্তু একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। তখন বুজার মনে হল, মায়ের অভাবে আমি একেবারে একা। তারপর থেকে তিনি মায়ের মতো আমার খেয়াল রাখতে শুরু করলেন। তার নিজের কোনো সন্তান ছিল না, তাই তিনি আমাকে নিজের মেয়ে করে নিলেন। এরপর থেকে তিনি বেশিরভাগ সময় আমার সঙ্গে কাটাতেন। মায়ের চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম। সেই একাকিত্বে বুজার আশ্রয়ে আমি মায়ের ভালোবাসা খুঁজে পেতে শুরু করলাম। বুজা যখনই বাবার সম্পর্কে কিছু খারাপ বলতেন, আমার তা খারাপ লাগত না। এক সন্ধ্যায় আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। বুজা সবজি কাটছিলেন, আর আমি রুটি বেলছিলাম। হঠাৎ বাবা রান্নাঘরে এলেন। আমার মাথায় আদর করে হাত বুলিয়ে বললেন, মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আজ। এটা বলে তিনি বাইরে চলে গেলেন। বাবা চলে যেতেই বুজা আমার দিকে তাকালেন, আমার হাত চেপে ধরে গম্ভীর গলায় বললেন, তোর বাপের সঙ্গে বেশি মিশবি না। তুই এখন বড় হয়েছিস, বাবার থেকে দূরত্ব রাখবি। তার কথা আমার খুব অদ্ভুত লাগল। ভাবলাম, কেউ নিজের বাবার সঙ্গে দূরত্ব রাখে নাকি? আমি জিজ্ঞেস করলাম, বুজা, তুমি এমন কথা কেন বলছ? তিনি বললেন, এই পুরুষেরা খুব অদ্ভুত মাটির তৈরি। এরা সন্তানের সঙ্গে মায়ের মতো ভালোবাসে না। যখন এদের কোনো মতলব থাকে, তখনই ভালোবাসা দেখায়। আমি চুপ করে গেলাম, কারণ আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি প্রায়ই ভাবতাম, বুজার এই ধরনের কথায় আমার অভ্যস্ত হয়ে যাওয়া উচিত ছিল। আমাদের বাড়ির পরিবেশই ছিল একটু অদ্ভুত। বাবা বুজার সঙ্গে চোখ মেলাতেন না। বুজার কাছে কিছু বলতে হলে আমার মাধ্যমে পাঠাতেন। বুজাও বাবার সামনে থাকলে বাসনপত্র জোরে জোরে ফেলতেন, যেন তার রাগ প্রকাশ করছেন। আমি দেখেছি, বুজা এমন করলে বাবা ঘাবড়ে যেতেন আর তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। বুজার এইসব আচরণ আমার এখন খারাপ লাগতে শুরু করেছিল। একদিন আমি সরাসরি জিজ্ঞেস করে ফেললাম, বুজা, তুমি আমার বাবার সঙ্গে এমন কেন করো? তিনি সারাদিন বাইরে থাকেন, আর বাড়ি ফিরলেই তুমি রাগ দেখাতে শুরু করো। বুজা অদ্ভুত সুরে বললেন, তোর বাপ আমার উপর অনেক অত্যাচার করেছে। আমাকে এই বাড়ির ছাদ তো দিয়েছে, কিন্তু আমার আত্মাকে দাস করে দিয়েছে। আমি তাকে কখনো ক্ষমা করতে পারব না। তাই তোকে বারবার বলি, এই মানুষটার থেকে যতটা সম্ভব দূরে থাক। আমি বললাম, বুজা, তুমি এমন কথা কেন বলো?
বাবা তো সন্তানের মাথার ছায়া। মা বাবার ছায়ায় সন্তান শান্তি পায়। আর তুমি আমাকে এই ছায়া থেকে দূরে রাখতে চাও। বুজা বললেন, আমি তোকে ছায়া থেকে নেয় জ্বলন্ত রোদ থেকে দূরে রাখতে চাই। কিছু সম্পর্ক ঠিক হয় না, সেগুলো জ্বালানো রোদের মতো। বুজার কথা আমার কখনো বোধগম্য হতো না, তাই আমি তার কথায় আর কান দিতাম না। প্রতি রাতে বুজা আমার ঘরে আসতেন, আমার সঙ্গে গল্প করতেন। বলতেন, তুই না ঘুমোলে আমি আমার ঘরে যাব না। আমি বলতাম, বুজা, আমি এখন বড় হয়েছি, আমার জন্য ভেবো না, আমি নিজেই ঘুমিয়ে পড়ব। কিন্তু তিনি বলতেন, তুই এখন বড় হয়েছিস বলেই তোর জন্য আমার বেশি চিন্তা। তুই ঘুমোলে তখন আমি আমার ঘরে যাব। প্রতি রাতেই এমন হতো। সেই রাতেও বুজার সঙ্গে গল্প করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 2টো বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। পানি খেতে চাইলাম, কিন্তু অবাক হলাম, আমার পাশের টেবিলে পানির গ্লাস নেই। এমন তো কখনো হয়নি। হয়তো আগে কখনো রাতে আমার চোখ খোলেনি। যাই হোক, ভাবলাম রান্নাঘর থেকে পানি নিয়ে আসি। ঘর থেকে বেরিয়ে দেখলাম বুজার ঘর থেকে আলো আসছে। অবাক হলাম, এত রাতে বুজা জেগে আছেন। কোথাও তার শরীর খারাপ নয়তো। তাড়াতাড়ি তার ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে বাবার গলা শুনতে পেলাম। তিনি বলছিলেন, যা কিছু হয়েছে সব ভুল বোঝাবুঝি ছিল, আমাকে মাফ করে দে। বুজা কাঁদছিলেন। তিনি বললেন, আমি তোকে মাফ করতে পারব না। তুই আমার সঙ্গে অনেক অত্যাচার করেছিস, তাই আমি তোর মেয়েকে তোর থেকে দূরে রাখি। তুই একটা জালিম মানুষ। আমি চমকে গেলাম। ভাবতে লাগলাম, বাবা বুজার সঙ্গে কি করেছেন। বাবা বললেন, তোর সঙ্গে যে ভুল করেছি সেটা আমার মেয়ের সঙ্গে করব না। তুই চিন্তা করিস না, আমি মহিমার জন্য একটা সম্বন্ধ খুঁজে পেয়েছি। খুব তাড়াতাড়ি তার বিয়ে দেব। বুজা রেগে বললেন, না, আমি তোকে সম্বন্ধ খুঁজতে দেব না। আমি আমার মেয়ের জন্য নিজের সম্বন্ধ খুঁজব। বাবা বললেন, হ্যাঁ, আমি জানি তুই মহিমাকে মায়ের মতো মানুষ করেছিস। আমি কোনো সম্বন্ধ ঠিক করব না। আগে তোর সঙ্গে কথা বলবো। তুই ঠিক মনে করলেই বিয়ে হবে। আমি চুপচাপ রান্নাঘর থেকে পানি নিয়ে আমার ঘরে ফিরে এলাম। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুজার এই অদ্ভুত আচরণের পেছনে কি বাবার হাত আছে? তিনি তার বোনকে কি দুঃখ দিয়েছেন? আর আমার সম্বন্ধের কথা বলতে হলে দিনের বেলা কেন নয়, রাতে বুজার ঘরে যাওয়ার কি দরকার ছিল? সবচেয়ে বেশি চিন্তা হচ্ছিল এই ভেবে যে বাবা আমার জন্য কেমন সম্বন্ধ ঠিক করেছেন। ছেলেটা কেমন হবে? আমি তো জানতামও না যে তিনি আমার বিয়ের কথা ভাবছেন। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। আমার সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস। ভোরে উঠে স্নান করে পুজো করলাম। বুজার ঘরে গেলাম। তিনি হাসিমুখে বললেন, আমাদের মেয়ে দুলহন হবে। আমি তার আর বাবার কথাবার্তা শুনেছিলাম, কিন্তু তা প্রকাশ করলাম না। মুখে কোনো ভাব না এনে বললাম, বুজা, তুমি কি বলছ? তিনি বললেন, তোর বিয়ের কথা বলছি। তোর বাবা একটা ছেলে পছন্দ করেছেন। আজ তারা সম্বন্ধ নিয়ে আসবে। আমরা দেখে হ্যাঁ করে দেব। খুশি হলি না? আমি মুখটা গম্ভীর করে বললাম, বুজা, তুমি কি স্বপ্ন দেখেছিলে? তিনি ঘাবড়ে গেলেন। বললেন, তোর বাবা আমাকে বলেছেন। আমি জিজ্ঞেস করলাম, কখন? বললেন, কাল রাতে তো তুমি আমার ঘরে ছিলে। তখন তো কিছু বলনি। আমি নিজেও জানি না কেন এমন প্রশ্ন করছিলাম। বুজার মুখের রং বদলে গেল। তিনি বললেন, তুই ঘুমিয়ে পড়ার পর তোর বাবা আমাকে বললেন। আমি বললাম, তুমি তো বাবার সঙ্গে কথা বলতেই পছন্দ করো না, তাহলে আমার ঘুমানোর পর কেন কথা বললে? বুজার মুখ লাল হয়ে গেল। তিনি রেগে বললেন, মহিমা, তুই আমার মাথা খারাপ করে দিচ্ছিস। এখন আমার সঙ্গে কথা বলিস না। এটা বলে তিনি চলে গেলেন। আমি চুপচাপ আমার বিছানায় শুয়ে পড়লাম। দুপুর পর্যন্ত ঘর থেকে বেরোলাম না। তখন কিছু লোক আমাকে দেখতে এলো। বুজা আমাকে তাদের সঙ্গে বাইরে নিয়ে গেলেন। আমার হবু শাশুড়ি আমাকে দেখে আশীর্বাদ করতে লাগলেন। আমি চুপচাপ চোখ তুলে দেখলাম আমার হবু স্বামী সমীরও আমাকে দেখতে এসেছে। আমাদের চোখাচোখি হল, আর তার মুচকি হাসিতে আমার মন যেন জাদুতে বাধা পড়ল। মনে হল আমি তাকে পছন্দ হয়ে গেছি। কিছুক্ষণ অতিথিদের সঙ্গে বসার পর আমি ঘরে ফিরে এলাম। সমীরের সম্বন্ধ আমার জন্য এসেছিল। সে একজন ভালো মানুষ ছিল, আর আমারও তাকে পছন্দ হয়েছিল। তার সঙ্গে আমার বিয়ে হলে আমার কোনো আপত্তি ছিল না। অতিথিরা চলে যাওয়ার পর বুজা আমার কাছে এলেন। আমার হাত ধরে বললেন, বল, ছেলেটা কেমন লাগলো? তুই তাকে দেখেছিস তো? আমি মাথা নাড়লাম। বুজা বললেন, আমি তোর বাবাকে বলে দিয়েছিলাম, যতক্ষণ না ছেলে বাড়িতে আসবে মহিমা তাকে দেখবে না। এটা না হলে আমি বিয়েতে রাজি হতাম না। তার কথা শুনে আমি মুচকি হাসলাম। সকালে যখন বুজা আমার বিয়ের কথা বলেছিলেন, আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু সমীরকে দেখার পর আমার মন শান্ত হয়ে গেল। বুজা বললেন, তুই ঠিক ধরেছিস মা, ছেলেটা ভালো,
আর দেখতেও ঠিকঠাক। আমি মাথা নাড়লাম আর বুজার গলা জড়িয়ে ধরলাম। তার চোখে জল ছিল। তিনি বললেন, মা, তুই যত তাড়াতাড়ি বিদায় নিয়ে নিজের ঘরে চলে যাবি তত ভালো। আমি বললাম, আমি চলে গেলে বাবার অত্যাচার থেকে তোমাকে কে বাঁচাবে? বুজা হেসে উঠলেন। বললেন, এখন আমার আর কারোর ভয় নেই। তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল যা আমাকে ভয়ে পাইয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা যদি তোমার উপর অত্যাচার করেছেন, তুমি তার কি প্রতিশোধ নিয়েছ? বুজা বললেন, তুই এসব নিয়ে মাথা ঘামাস না। আমি এতটাই শক্তিশালী যে নিজের প্রতিশোধ নিজেই নিতে পারি। তুই তোর বিয়ের দিকে মন দে। আমি মুচকি হাসলাম। আমি ঠিক করলাম, বিয়ের পর যখন প্রথম মায়ের বাড়িতে আসব তখন বুজার জীবনের সব রহস্য জেনে নেব। ছেলের বাড়ির লোকজন 1 সপ্তাহের মধ্যে বিয়ের তারিখ ঠিক করতে বলল। আমি ভাবছিলাম, এত তাড়াতাড়ি কেন? কিন্তু বুজা খুব খুশি ছিলেন। তিনি বললেন, মহিমা, ছেলে আর তার বাড়ির লোকজন খুব ভালো। তুই যত তাড়াতাড়ি বিদায় নিবি তত ভালো। কোথাও সম্বন্ধটা আটকে না যায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমার সম্বন্ধে কেন বাধা আসবে? তারা তো আমাকে পছন্দ করেছে। বুজা বললেন, তুই জানিস না, কখনো কখনো ভাগ্য খেল করে। তার কথা আমার বোধগম্য হল না। আমি কি জানতাম আমার ভাগ্য আমার জন্য নতুন খেলা তৈরি করছে। আমরা খুব বড়লোক ছিলাম না। বাবা পুরোহিত ছিলেন। আমাদের দিন চলে যেত। বুজা তার বিয়ের গয়না আমাকে উপহার দিলেন আর কিছু বিক্রি করে আমার জন্য জিনিসপত্র কিনলেন। আমাদের পক্ষ থেকে বিয়ে সাদাসিধে হল। কিন্তু ছেলের বাড়ির লোকজন ঘটা করে বিয়ে করার সিদ্ধান্ত নিল। তারা আমাদের আর্থিক অবস্থা জানত, তাই কম লোক নিয়ে বরযাত্রী আসার কথা দিল। বিয়ের দিন এলো। আমি আমার বান্ধবীর লেহেঙ্গা ধার করে পড়লাম। নিজেকে খুব সুন্দর লাগছিল, নাজুক, রোগা, ফর্সা। মনে একটা খুশি খুশি ভাব, আমার জীবন এবার বদলে যাবে। ফেরার পর বিদায়ের সময় এলো। বুজার গলা জড়িয়ে কেঁদে ফেললাম। সেই মুহূর্তে মায়ের কথা খুব মনে পড়ল। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, মা, কাদার দরকার নেই। নতুন জীবনের জন্য প্রার্থনা কর। ভগবান সব ভালো করবেন। আমি গাড়িতে উঠলাম। আমার স্বামী আমার পাশে বসলেন। আমার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি আমার হাত ধরলেন আর আমার বুকের ধুকপুকুনি বেড়ে গেল। তিনি বললেন, সবসময় আমারই থাকবে। আমি সারা জীবন তোমার পাশে থাকব। তোমার চোখে কখনো জল আসতে দেব না। আমি খুব অস্থির ছিলাম, কিন্তু তিনি আমাকে শান্ত করতে লাগলেন। বললেন, মা আমাকে অনেক মেয়ের ছবি দেখিয়েছিলেন, কিন্তু আমার কেউ পছন্দ হয়নি। কিন্তু তোমাকে দেখার পর আমি ঠিক করলাম, তুমিই আমার স্ত্রী হবে, আমার ঘরের রানী হবে। তার কথা শুনে আমার মন শান্ত হল। অচেনার দেয়াল যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। আমি আমার ভাগ্যের উপর গর্ব করছিলাম যে আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। মনে হচ্ছিল তার সঙ্গে আমার জীবন খুব সুন্দর কাটবে। কিন্তু আমি কি জানতাম, ভাগ্য উল্টে যাওয়ার পথে। শ্বশুরবাড়ি পৌঁছে আমার স্বামী আমার হাত ধরে গাড়ি থেকে নামালেন। ঘরের রীতিনীতি হল, তারপর আমাকে বেডরুমে বসানো হল। ঘরটা ফুল দিয়ে সাজানো ছিল। কিছুক্ষণ পর আমার স্বামী এলেন। বললেন, এখন তুমি শুধু এই ঘরের নয়, পুরো বাড়ির মালকিন। তুমি যা চাও তাই করতে পারো। কোনো বাধা নেই। আমি শুধু তোমার কাছে বিশ্বস্ততা চাই। আমি চাই তুমি সারা জীবন আমার সঙ্গে বিশ্বস্ত থাকো। তারপর তিনি আমার পাশে বসলেন। বললেন, আমি জানি আমি একটা অদ্ভুত প্রশ্ন করতে যাচ্ছি। কোনো স্বামী প্রথম রাতে এমন প্রশ্ন করে না। কিন্তু আমি চাই আমরা আজই একে অপরের সবকিছু জেনে নিই। যদি তোমার কোনো বন্ধু ছিল, আমাকে বলো। আমি তোমার সব ভুল ভুলে নতুন জীবন শুরু করতে চাই। আমি বললাম, সমীর, আমার জীবনে তুমিই প্রথম পুরুষ। তোমার আগে আমি কারো দিকে চোখ তুলেও তাকাইনি। আমি শতভাগ সত্যি বলছিলাম। আমি কখনো কোনো পুরুষের সঙ্গে বন্ধুত্বের কথাও ভাবিনি। তবে এটাও বুঝতাম, যদি অতীতে আমার কোনো ভুল হতো, আমি কখনোই আমার স্বামীকে তা বলতাম না। বুজা বলতেন, যদি কোনো মেয়ে বিয়ের আগে কোনো ভুল করে ফেলে, সেটা তার আর ভগবানের মধ্যে থাকা উচিত। নিজের পাপের কথা স্বামীকে কখনো বলতে নেই। পুরুষ ভালোবাসার নামে মনের কথা জেনে নেয় আর সারা জীবন তা নিয়ে কটাক্ষ করে। পুরুষের ভালোবাসার জালে পড়ে নিজের ভুল কখনো বলতে নেই। আমার স্বামী মুচকি হাসলেন। বললেন, হ্যাঁ মহিমা, আমি জানি তুমি পুরোহিতের মেয়ে। তুমি কোনো ভুল করতে পারো না। তোমার সঙ্গে বিয়ে করার কারণই এটা যে তোমার অতীত নিখুঁত হবে। আমিও হাসলাম। তিনি আমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখছিলেন। তারপর বললেন, মহিমা, কাপড় বদলে নিয়ে আয়। আমরা বসে গল্প করব। একে অপরের পছন্দ জানব। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনটা আমরা একসঙ্গে কাটাব। সমীরের কথা শুনে আমার চোখ চকচক করে উঠল। মনে হল জীবনের সব সুখ যেন আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি আরামদায়ক কাপড় পরে ফিরে এলাম। সমীর আমাকে মুচকি হেসে দেখছিল।
বলল, তুমি তো লাল রঙের কাপড় পরে ফেলেছ। মনে হচ্ছে তুমি উজ্জ্বল রং পছন্দ করো। আমি মাথা নেড়ে বললাম, না, আমার তো নীল রং বেশি পছন্দ। কিন্তু বুজা বলতেন, বিয়ের আগে লাল রং পরলে নতুন বউয়ের জন্য সুখ আসে। সমীর, আমি চাই আমার জীবন তোমার সঙ্গে সুখে ভরে উঠুক। সমীর আমার হাত ধরল, আমাকে কাছে বসাল। বলল, বলো, তুমি আর কি চাও? আমি বললাম, আমি তোমার কাছে ভালোবাসা, মমতা আর সম্মান চাই। তিনি মুচকি হেসে আমার কথা শুনছিলেন। কিন্তু হঠাৎ তার হাসি উধাও হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাকে অস্থির দেখে আমার শ্বাস আটকে গেল। কি যেন একটা অঘটনের ভয় হতে লাগল। আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এবার কি বলতে চলেছেন? সমীর ধীরে ধীরে বলতে শুরু করলেন, তুমি খুব রোগা। তোমার খাওয়া কম নাকি? তার কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। ভাবলাম, হয়তো তিনি মোটা মেয়ে পছন্দ করেন। আমি বললাম, জি, আমি বেশি খাই না। তবে আপনি যদি মোটা মেয়ে পছন্দ করেন, আমি খাওয়া দ্বিগুণ করব। আমার উপর খাবার তাড়াতাড়ি কাজ করে সমীর জিজ্ঞেস করলেন, তাহলে বিয়ের সময় তুমি এত দুর্বল কেন দেখাচ্ছ? আমি থেমে থেমে বললাম, আমার মনে হয়েছিল আপনি হয়তো রোগা মেয়ে পছন্দ করেন, তাই আমি ডায়েট করছিলাম। তিনি বললেন, আচ্ছা, তাহলে ডায়েটে সফল হয়েছ? আমি বললাম, জি, একদম। তখন তিনি আমার পেটের দিকে ইশারা করে বললেন, তাহলে এই পেটটা এত উঁচু কেন? তুমি তো স্মার্ট, আর স্মার্ট মেয়েদের পেট এমন হয় না। তার কথা শুনে আমার মনে হল আকাশ যেন নাচছে। আমি আমার পেটে হাত রাখলাম। সেটা পাথরের মতো শক্ত। আমি লক্ষ্য করলাম আমার শরীর তো দুর্বল, কিন্তু পেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ মনে পড়ল, যখন আমি আমার বান্ধবীর লেহেঙ্গা পরেছিলাম, সেটা আমার পেটে টাইট হয়ে গিয়েছিল। আমি তাকে বলেছিলাম, এটা আমার ফিট হচ্ছে না, একটু টাইট। সে হেসে বলল, আচ্ছা, বিয়ের খুশিতে একটু মোটা হয়ে গেছ, তাই না? আমি তো লক্ষ্যই করিনি। আমি তখন ঘাবড়ে গেলাম। সমীরকে বললাম, চিন্তা করো না, আমি ব্যায়াম করব। আমার চোখে জল এসে গেল। জিজ্ঞেস করলাম, তুমি এমন কথা কেন বলছ? সে বলল, তুমি তো জানো আমি ডাক্তার। মুখ দেখেই আমি রোগের কারণ বুঝে ফেলি। আমি ভেয়ে ভেয়ে জিজ্ঞেস করলাম, তাহলে কি আমার কোনো রোগ হয়েছে? সমীর মাথা নেড়ে না বলল, আর আমার বুকটা ধক করে উঠল। সে বলল, তোমার একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, বিশ্বাসঘাতকতার। তার কথা শুনে আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমি বললাম, তুমি কি বলছ? আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমার স্বামী বলল, তোমার পেটে কার বাচ্চা? আমাকে সত্যি বলো। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। বললাম, এমন কিছুই নেই। আমি কোনো ভুল করিনি। আমি গর্ভবতী নি। আমার পেটে বাচ্চা কোত্থেকে আসবে? সে রেগে বলল, আমি শুধু বিশ্বস্ততা চেয়েছিলাম। কিন্তু তুমি এটা কি করলে? অন্য কারো বাচ্চা নিয়ে আমার ঘরে এলে। তোমার তো লজ্জায় ডুবে মরা উচিত। আমি তার কথা কিছুই বুঝতে পারছিলাম না। বললাম, তুমি এসব কি বলছ? আমি তো কোনো পুরুষের সঙ্গে কথা পর্যন্ত বলি না। সে বলল, যদি তুমি তোমার ভুল না মানো, আমিও তোমাকে তালাক দিতে রাজি নি। সারা জীবন আমার আফসোস থাকবে যে কেন তোমার কথা মেনে নিলাম। চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। চেকআপের পর সত্যিটা সামনে চলে আসবে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি এই জন্য এমন কথা বলছিলে? সমীর বলল, হ্যাঁ, কারণ আমি কোনো বিশ্বাসঘাতিনী নারীকে আমার ঘরে রাখতে পারি না। সে আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে গেল। ভাগ্যিস তখন উঠোনে কেউ ছিল না। নেইলে লোকে জিজ্ঞেস করত, নতুন বুকে কোথায় নিয়ে যাচ্ছ? যদি সে বলে দিত গাইনোকোলজিস্টের কাছে, তাহলে আমার সম্মানের কি হতো? আমি চুপ করে রইলাম। আমার কাছে বলার কিছুই ছিল না। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, তিনি যেন আমাকে সাহায্য করেন। সমীর খুব ভালো মানুষ। আমি তাকে হারাতে চাই না। ভগবান, আমার চরিত্র প্রমাণ করো, আমার উপর কোনো অভিযোগ না উঠুক। আমি কাঁদতে কাঁদতে প্রার্থনা করছিলাম। শেষ পর্যন্ত আমরা হাসপাতালে পৌঁছালাম। সমীর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আল্ট্রাসাউন্ড করল, আর যা বলল তা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। ডাক্তার বলল, আপনি 4 মাসের গর্ভবতী। আমি মাথা নেড়ে বলতে লাগলাম, এটা হতে পারে না। আজ পর্যন্ত কেউ আমাকে ছুঁয়নি। ডাক্তার মুচকি হেসে বলল, প্রতিটি মেয়েই ভুল করার পর এমন বলে। কিন্তু আমি রিপোর্ট বদলাতে পারি না। সত্যিটা এটাই। আমি বাইরে বেরিয়ে এলাম। পেছন পেছন সমীরও এলো। সে আমার হাত ধরে আমাকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল। বলল, এখন কিছু বলবে? আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। বললাম, সমীর, সব তোমার সামনে। আমি 4 মাসের গর্ভবতী। কিন্তু ভগবান সাক্ষী, আমি কারো সঙ্গে কথা পর্যন্ত বলিনি। আমি জানি না এই বাচ্চা কার, কোত্থেকে এলো। সমীর আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে তোমার চারপাশে নজর রাখো। এই অত্যাচার কে করেছে? তোমার বাড়িতে কয়জন লোক ছিল? আমি বললাম, আমরা 3 জন। আমি, আমার বাবা আর আমার বুজা। সমীর বলল,
তোমার চারপাশে খেয়াল রাখো। এরপর সে আমাকে তালাক দিয়ে দিল। আমি তাকে কিছুই বললাম না। হয়তো এটাই ছিল আমার ভাগ্য। সে আমাকে আমার বাবার বাড়িতে ফেলে চলে গেল। আমি দরজায় কড়া নাড়লাম। বুজা দরজা খুললেন। আমাকে দেখে অবাক হয়ে বললেন, তুই এখানে কি করে এলি? রাত 1টা বাজে। নতুন বউ বিয়ের প্রথম রাতে মায়ের বাড়ি আসে না। আমি বললাম, বুজা, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। এটা শুনে বুজা হতবাক হয়ে গেলেন। বললেন, তুই কি বলছিস? সে তোকে তালাক দিল কেন? আমি বললাম, কারণ আমার পেটে 4 মাসের বাচ্চা। এটা শুনে বুজা আমাকে জোরে একটা চড় মারলেন। রেগে বললেন, তুই কার সঙ্গে এই কাণ্ড করলি? তোর লজ্জা হল না? আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। বললাম, বুজা, আমি কিছু ভুল করিনি। আমি জানি না এই বাচ্চা কোত্থেকে এলো, কার। আমি কোনো খারাপ কাজ করিনি। আমি কাঁদতে কাঁদতে থামছিলাম না। তখন বুজা আমার কাছে এসে বসলেন। আমাকে জড়িয়ে ধরলেন। আমাকে ঘরে নিয়ে গিয়ে পানি খাওয়ালেন। জিজ্ঞেস করলেন, এসব কি করে হলো? আমি বললাম, আমি জানি না বুজা। আমার কোনো দোষ নেই। এটা বলে বুজা বাবার ঘরে গেলেন। বাবা তখন গভীর ঘুমে। আমিও সেখানে গেলাম। বললাম, বাবা, উঠো, আমার কথা শোনো। কিন্তু তিনি কিছুই শুনলেন না। বুজা বললেন, মা, তুই তো জানিস তোর বাবা সারাদিন বাইরে থাকেন আর রাতে গভীর ঘুমে ঘুমন। সকালে উঠলে তখন কথা বলিস। বুজা সারারাত আমার সঙ্গে বসে কাঁদলেন। আমি তাকে বললাম, আমার অপরাধী কবে আমার সামনে আসবে? বুজা বললেন, চিন্তা করিস না। যে এটা করেছে আমি তাকে খুঁজে বের করব। আমার উপর ভরসা রাখ। সকালে বুজা বাবাকে ডাকতে গেলেন। বাবা উঠে মন্দিরে চলে গেলেন। অনেক দেরিতে ফিরলেন। বললেন, পাড়ার লোকজন বলছিল, কাল রাতে আমাদের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছিল। কে কাঁদছিল? আমি ঘর থেকে বেরিয়ে বললাম, বাবা, আমি কাঁদছিলাম। আমাকে দেখে তিনি অবাক হলেন। বললেন, কি হয়েছে মা? আমি সব কথা বললাম। বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, এতে আমার কোনো দোষ নেই। আমি জানি না এসব কে করেছে। তিনি চুপ করে রইলেন। মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি খুব অস্থির হয়ে পড়লাম। কোনো সূত্র পাচ্ছিলাম না। বাড়িতে শুধু আমি, বাবা আর বুজা ছিলাম। তাদের উপর সন্দেহ করা যায় না। কিন্তু আমি ঠিক করলাম, আমার অপরাধীকে খুঁজে বের করব। ভগবানের কাছে প্রার্থনা করলাম, দোষীকে ধরিয়ে দিন। আমি বাড়ির প্রতিটি কাজের উপর নজর রাখতে শুরু করলাম, যাতে কেউ কিছু টের না পায়। আমি দুঃখে ডুবেছিলাম, কিন্তু সবকিছুর প্রতি আমার হুঁশ ছিল। বাবা এতটাই দুঃখী ছিলেন যে বাড়িতে আসতেন না। রাতে বুজা আমার সঙ্গে শুতেন। বলতেন, তোর জীবনে সব ঠিক হয়ে যাবে। ভগবান সব ভালো করবেন। তার কথায় আমার আশা জাগত, আর আমি ঘুমিয়ে পড়তাম। কিন্তু ভোর 4টের সময় আমার ঘুম ভেঙে যেত। বুঝতে পারছিলাম না, এত দুঃখের মধ্যেও আমি কি করে সারারাত ঘুমিয়ে থাকি। বুজার উপস্থিতিতে আমার ঘুম কেন আসে? আমি বুজাকে অনেকবার বলেছি, তিনি যেন নিজের ঘরে ঘুমন। কিন্তু তিনি আমার ঘরে আসতেন, আর আমি না ঘুমোলে বাইরে যেতেন না। তাই আমি ঠিক করলাম, এবার আমি চালাকি করব। বুজার সামনে ঘুমোনোর নাটক করব, কিন্তু জেগে থাকব। সারারাত সবার উপর নজর রাখব। রাতে বুজা আমার ঘরে এলেন। আমার সঙ্গে গল্প করতে লাগলেন। আমি চোখ বন্ধ করলাম, যেন ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পর তিনি আমাকে ডাকলেন, মহিমা। আমি কোনো উত্তর দিলাম না। তিনি উঠে বাইরে চলে গেলেন। আমিও বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বেশি সময় যায়নি, হঠাৎ উঠোনে কারো লাফানোর আওয়াজ পেলাম। যেন কেউ আমাদের বাড়িতে ঢুকেছে। আমি সজাগ হয়ে গেলাম। জানালা দিয়ে উকি মারলাম, আর আমার শ্বাস থেমে গেল। একটা তাগড়া যুবক আমাদের বাড়িতে ঢুকেছে। সে চারপাশে তাকালো, তারপর বুজার ঘরের দিকে এগিয়ে গেল। আমার ভয় হল, কোথাও সে বুজার ক্ষতি করবে না তো। আমি পা টিপে টিপে তার ঘরের দিকে গেলাম। জানালা দিয়ে উকি মারলাম। দেখি, সেই যুবক বুজার সঙ্গে কথা বলছে। মনে হচ্ছিল, তারা একে অপরকে আগে থেকে চেনে। কথা বলতে বলতে সে হঠাৎ একটা কাপড় বুজার মুখে চেপে ধরল। বুজা গভীর ঘুমে ঢলে পড়লেন। আমার মাথা ঘুরে গেল। জানি না, সে বুজার সঙ্গে কি করতে চায়। তখন সে বলল, তুই কি ভাবিস, বুড়ি? আমি তোর জন্য এখানে আসি। তোর সঙ্গে আমার কি সম্পর্ক? হ্যাঁ, আমি তোর কাছ থেকে টাকা নিই, ভালোবাসার গল্প বলি। কিন্তু আমার আসল মকসদ তো তোর ভাইঝি। এটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি দৌড়ে আমার ঘরে ফিরে এলাম। বিছানায় 2টো বালিশ রেখে তার উপর চাদর ঢেকে দিলাম, যেন মনে হয় কেউ শুয়ে আছে। তারপর আমি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়লাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম, সেই যুবক আমার ঘরে ঢুকল। একটা শিশি থেকে রুমাল ভিজিয়ে আমাকে অজ্ঞান করার জন্য বিছানার দিকে এগিয়ে গেল। কিন্তু চাদর তুলতেই দেখল, আমি নেই, শুধু বালিশ।
তার রুমালটা বিছানায় পড়ে গেল, চাদরটা ভিজে গেল। সে আমাকে এদিক ওদিক খুঁজল, কিন্তু বুঝতে পারল আমি জেগে আছি। ভয়ে সে দৌড়ে পালিয়ে গেল। আমি বাথরুমে বসে ফুপিয়ে কাঁদতে লাগলাম। এসব কি হচ্ছে? কিছুই বুঝতে পারছিলাম না। আমি বুজার ঘরে গেলাম। তাকে ডাকলাম, কিন্তু তিনি অজ্ঞান। বাবার ঘরে গেলাম, তিনিও গভীর ঘুমে। আমি আমার ঘরে ফিরে এলাম। দরজা বন্ধ করে সারারাত বাইরে বেরোলাম না। সকালে উঠে বাইরে গেলাম। দেখি বুজা আর বাবা জেগে গেছেন। মন্দিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমাকে দেখে বুজা বললেন, এরে, তুই এত তাড়াতাড়ি উঠলি কি করে? আমি বললাম, আমি আমার অপরাধীকে খুঁজে পেয়েছি। বুজা অবাক হয়ে বললেন, কোথায় তোর অপরাধী? বল। আমি তার হাত ধরে আমার ঘরে নিয়ে গেলাম। বললাম, আজ তুমি আমাকে সত্যি বলো, বাবা তোমার সঙ্গে কি অত্যাচার করেছিলেন? বুজার চোখে জল এসে গেল। তিনি বললেন, হয়তো আমি তোকে এই কথা কখনোই বলতাম না, কিন্তু তুই যখন নিজে এমন দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছিস, তখন আমি সব বলে দিচ্ছি। যৌবনে আমি একটা ছেলেকে পছন্দ করতাম। সেও আমাকে ভালোবাসত, বিয়ের কথা বলত। আমার মাও রাজি ছিলেন, কিন্তু তোর বাবা এই সম্বন্ধে বাধা দিলেন। তিনি বললেন, এই ছেলে তারের কাজ করে, ভুল পথে টাকা কামায়। আমি আমার বোনের বিয়ে এর সঙ্গে দেব না। তিনি আমার বিয়ে অন্য কোথাও দিলেন না। তার পছন্দে আমার বিয়ে হল একজন পণ্ডিতের সঙ্গে, যিনি আমার থেকে ২০ বছরের বড় ছিলেন। আমার স্বামী ভালো মানুষ ছিলেন, কিন্তু আমি আমার ভালোবাসাকে ভুলতে পারিনি। বিয়ের কিছুদিন পরই আমার স্বামী মারা গেলেন। এটা আমার জন্য বড় শাস্তি ছিল। শ্বশুরবাড়ির লোকজন আমাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিল। আমি আমার বাড়িতে ফিরে এলাম। আমার ভাই আমার সঙ্গে চোখ মেলাতেন না। তিনি জানতেন এসব তার জন্যই হয়েছে। যদি তিনি আমার পছন্দে বিয়ে দিতেন, আমি আজ বিধবা হতাম না, আমার স্বামীর সঙ্গ থাকত। ভাই আমার সঙ্গে কথা বলতেও ভয় পেতেন। তিনি তার স্ত্রীকে বললেন, গিয়ে আমার বোনকে জিজ্ঞেস করো, সে কি আরেকবার বিয়ে করতে চায়। আমি আমার পুরনো প্রেমিকের নম্বর খুঁজে তার সঙ্গে কথা বললাম। সে বলল, আমি এখন বিবাহিত। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। আমিও দ্বিতীয় বিয়ে করতে মানা করে দিলাম। সেই থেকে আমি তোর বাবাকে ঘৃণা করতে শুরু করলাম। আমার ভয় ছিল, যখন সে তোর সঙ্গে ভালোবাসা দেখাত, তোর সব নখরা মেনে নিত, তখন সে তোর বিয়ে কোনো বয়স্ক লোকের সঙ্গে দিয়ে দেবে। তুই যদি মানা করতিস, তাহলে সে আমার ভালোবাসার কথা তুলে তোকে ব্ল্যাকমেল করত। আমি তোকে অনেক ভালোবাসতাম, মা। তোর সব ইচ্ছা পূরণ করেছি, কিন্তু আমার ভয় ছিল সে তোকে ফুসলাবে, বলবে, তুই কি আমার এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করবি না? তাই আমি তোকে আর তোর বাবাকে কখনো কাছে আসতে দিইনি। মেয়েরা বাবার জন্য সবকিছু করতে পারে। আমার ভয় ছিল তুইও তার খুশির জন্য কোনো বয়স্ক লোকের সঙ্গে বিয়ে করে ফেলবি, আর আমার মতো বিধবা হয়ে যাবি। যখনই আমি তোর বাবাকে দেখতাম, আমার দুঃখ তাজা হয়ে যেত। আমি রাগে বাসনপত্র ফেলতাম। আমি ঠিক করেছিলাম, এই মানুষটার থেকে আমি বদলা নেব। সে বলত, আমার স্বামী আমাকে কালো টাকা খাওয়াত। আমি ভাবলাম, আমিও ভুল পথে চলব। তোকে শুনলে দুঃখ হবে, কিন্তু তোর বুজা নিজের থেকে 10 বছরের ছোট একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে। আমি প্রতি রাতে তোর বাবা আর তোর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম, যাতে তারা সারারাত জেগে না থাকে। এই কথা শুনে আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। বললাম, আমি সব জেনে গেছি। কাল রাতে আমি জেগেছিলাম। তোমাকে ঘুম পাড়িয়ে তুমি যখন নিজের ঘরে গেলে, কিছুক্ষণ পর একটা ছেলে বাড়িতে ঢুকল। সে তোমার ঘরে গিয়ে তোমাকে ঘুমের ওষুধ দিল। তারপর আমার ঘরে এলো। আমি নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। সে আমাকেও ওষুধ দিতে চেয়েছিল, কিন্তু আমি বেঁচে গেছি। সে তোমার ঘরে বলছিল, আমি তোমার জন্য আসি না, তোর ভাইঝির জন্য আসি, যে আমাকে এই কষ্ট দিয়েছে। সে সেই ছেলে যাকে তুমি বাড়িতে ডাকতে। তোমার অপরাধ আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে। তুমি আমাকে সারা জীবনের দুঃখ দিয়ে দিলে। আমি বলতে বলতে অজ্ঞান হয়ে গেলাম। আমার চোখ খুলল হাসপাতালে। বুজা বললেন, আমার পেটের বাচ্চাটা আর নেই। এটা শুনে আমার চোখে জল এলো। আমি সেই বাচ্চাকে ভালোবাসতে পারতাম না। সে আমাকে সবসময় আমার কষ্ট আর অতীত মনে করিয়ে দিত। আমি সারা জীবন তাকে ঘৃণা করতাম। বুজা সেই ছেলের থেকে বদলা নেওয়ার ঠিক করলেন। তিনি তাকে এক রাতে আবার বাড়িতে ডাকলেন। সে আসতেই বুজা পুলিশে ফোন করে বললেন, এটা চোর, চুরির অভিযোগে তাকে গ্রেফতার করানো হল। ইতিমধ্যে আমার তালাকের খবর পুরো পরিবারে ছড়িয়ে পড়েছিল। আমার ভয় ছিল, এখন সবাই আমার উপরই দোষ দেবে। কিন্তু ভগবানের কৃপায় সমীর এমন কাজ করল। সে সবাইকে বলে দিল, সে তার স্ত্রীকে তালাক দিচ্ছে কারণ তার আরেকজন মেয়ে পছন্দ হয়েছে। আমার অভিযোগটা সে নিজের মাথায় নিল। তার তালাকের পর আমার জন্য অনেক সম্বন্ধ এলো।
কিন্তু আমি এখন বিয়ের বন্ধনে জড়াতে একদম প্রস্তুত নেই। এখন তুমিই বলো, আমার কি করা উচিত? বন্ধুরা, আমার গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক করো আর বেশি বেশি শেয়ার করো। যদি এই চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর নোটিফিকেশন বেল বাজিয়ে দাও।